দর্শক দর্শক আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। আপনারা নিশ্চয়ই এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে বাম কংগ্রেসের স্বপ্ন ভেঙে চুরমার, এবং সঙ্গে সঙ্গে এবার লোকসভা নির্বাচন কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি, হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি যেমন ভাবে তিনি পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য স্টেটে ভোটের নজির রাখেন, ঠিক সেই রকম ভোট কিন্তু এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে। কারণ কিছুক্ষণ আগে জানা গেল যে বাম কংগ্রেস জোটের একটা গুরুত্বপূর্ণ শরিক আইএসএফ, তারা কিন্তু নিজেরা মানে সম্পূর্ণ আলাদাভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তারা ডায়মন্ড হারবার এবং যাদবপুর কেন্দ্রেও তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এর ফলে লাভ কি হলো, লস কি হলো জেনে নিন। দর্শক, এবার যে কেন্দ্রে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ প্রার্থী দিতে চলেছে, সেই সব কেন্দ্রে আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে তারা তো নিজেরা জিততেই পারবে না, বরঞ্চ তারা ভোট কাটাকাটির খেলাতে নেমে গেল এবং রীতিমতো সেই ভোট কাটাকাটির অঙ্কে হিসাব সম্পূর্ণভাবে পাল্টে যেতে চলেছে। এবং দেখা যাচ্ছে এমন কিছু কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে যেখানে কিন্তু হিন্দু মুসলমান সেই কেন্দ্রে 50-50% রয়েছে, এবং সেই সব কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু এই সিপিএম, কংগ্রেস, বিশেষ করে আইএসএফ তারা কিন্তু সংখ্যালঘু ভোটে একটা বড় অংশে কিন্তু ভাগ বসাতে চলেছে। এবং যেহেতু তারা সংখ্যালঘু ভোটের একটা বড় অংশে ভাগ বসাতে চলেছে, তাই ভোট কাটাকাটির অঙ্কে কিছু কিছু কেন্দ্রে যেখানে হয়তো তৃণমূলের জেতা একেবারেই অনিশ্চিত ছিল, যেমন আপনি নিশ্চিত লিখে রাখুন যাদবপুর কেন্দ্রে তৃণমূলের জেতা অনেকটা কষ্টকর ছিল, এই কেন্দ্রে কিন্তু এবার তৃণমূল নিশ্চিন্তে হয়তো বেরিয়ে যাবে। কারণ ভাঙড় সংলগ্ন এলাকায় আইএসএফ ব্যাপকভাবে ভোট পাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ঠিক একইভাবে যাদবপুর, সোনারপুর এই এলাকায় বিশাল সংখ্যক একটা ভোট রয়েছে কিন্তু সিপিএম এর। আর এই ভোট কাটাকাটির অঙ্কে কিন্তু এবার নিশ্চিতভাবে যাদবপুর কেন্দ্রের মধ্যে বহু কেন্দ্রে তৃণমূল বেরিয়ে যাবে, জিতে যাবে, এবং বেশ কিছু কেন্দ্রে যেখানে কিন্তু বিজেপির জেতা প্রায় অসম্ভব ছিল, সেই সব কেন্দ্রে কিন্তু বিজেপি জিতে যাবে একেবারে নিশ্চিত করে বলা যেতে পারে। তবে এই যে আজকের জোট হলো না এবং আলাদাভাবে ক্যান্ডিডেট দেওয়ার কথা ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকীর দল, এবং সেক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু মনে করছে যে এটা কিন্তু অনেকটা আইএসএফ এর সাথে হয়তো ইন্টারনাল কোনো যোগাযোগ বিজেপির হয়ে গেছে। বিজেপির শুভেন্দু অধিকারী হয়তো আইএসএফ কে বলে দিয়েছে, তোমরা এবার লোকসভা ভোটে শুধুমাত্র ভোট কাটাকাটিটুকু আমার করে দাও, বাকি কাজটা আমি করে দেবো। ভোট কাটাকাটিটা যদি ঠিকভাবে করে দিতে পারো তাহলে বহু কেন্দ্রে কিন্তু বিজেপি বেরিয়ে যাবে। এটা যেমন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ঠিক অন্যভাবে বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ সহ বিরোধী রাজনৈতিক নেতা বলছেন যে এক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকীর একটা যোগাযোগ ইতিমধ্যে হয়ে গেছে, এবং সেই যোগাযোগের ফলে যে কোনো মুহূর্তে হয় লোকসভা ভোটের আগে বা লোকসভা ভোটের পরে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী কিন্তু তৃণমূলে যোগ দেবেন। আর সেই জন্য তিনি হাই ভোল্টেজ কেন্দ্র আপনার ডায়মন্ড হারবার সেখানে কিন্তু দাঁড়ালেন না বা ভোট কাটাকাটিতে গেলেন না। একটা মানে নাম না জানা প্রার্থীকে তিনি সেখানে দাঁড় করিয়ে দিয়েছেন, ফলে তৃণমূলের যে ভোট সেটা তৃণমূল পেল, সিপিএম একটা ভোট কাটাকাটি করলো অল্প ভোট, ফলে সহজে কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো বেরিয়ে যাবেন বা জিতে যাবেন। এই কাজটা সহজ করে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে এই পুরো বিষয়টাতে সবচেয়ে যেটা ক্ষতি হলো, একটা বড় অংশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু হলো সিপিএম এর। কারণ সিপিএম তাদের পুরনো জোট সঙ্গী আরএসপি, ফরওয়ার্ড ব্লক, যাদের ভোট শতাংশ বিগত নির্বাচনগুলোতে প্রায় জিরোর কাছাকাছি পৌঁছে গেছে, রীতিমতো সিপিএমও নিজে জিরোর কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু এই সব পুরানো জোট সঙ্গীর কথা তারা ভাবতে গিয়ে আখেরে তারা তাদের নতুন কিন্তু অতি শক্তিশালী জোট সঙ্গী আইএসএফ কে কিন্তু বাম কংগ্রেস যে জোট, তার মধ্যে কিন্তু একটা শক্তিশালী জোট সঙ্গী বলা যেতেই পারে, সেই শক্তিশালী জোট সঙ্গীকে তারা হারিয়ে তারা কিন্তু এবারে ভোটে শুধুমাত্র যে কাজটি আইএসএফ করবে, ভোট কাটাকাটির গল্প, ভোট কাটাকাটির কাজটুকু আইএসএফ হয়তো করতে সমর্থ হবে এবার লোকসভা ভোটে, ঠিক সেই কাজটুকুই কিন্তু করবে বিশেষ করে সিপিএম। কংগ্রেসের ক্ষেত্রে কিছু কিছু কেন্দ্রে হয়তো চান্স রয়েছে, কিন্তু এই লোকসভা ভোটে কিন্তু সিপিএম এর অবস্থা অত্যন্ত খারাপ হতে চলেছে। এবং আইএসএফ এর ক্ষেত্রে যেটা বিষয়, যদি আইএসএফ কোনো কেন্দ্রে ভোটে না জেতে, তাও তবুও যদি তারা একটা বিশাল পার্সেন্টেজ ভোট বাড়াতে পারে, সেটাও তারা বলতে পারবে যে আমরা নতুন দল, আমরা সবে এসেছি, প্রথম লোকসভা নির্বাচন, আমরা এত শতাংশ ভোট পেয়েছি, এটা তবু তারা বলে বেরিয়ে যেতে পারবে। কিন্তু সিপিএম এর ক্ষেত্রে কিন্তু এরকম বলে বেরোনোর কিন্তু কোনো উপায় নেই, তারা কিন্তু রীতিমতো ভেসে যেতে চলেছে এবং তারা কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশে পড়তে চলেছে এই লোকসভা নির্বাচনে। যে ভুলটা তারা করলো তাদের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী কে হারিয়ে। তবে একটা জিনিস খুব সামনে আসছে অনেকের বক্তব্য, এবং যেটা বলে যাচ্ছে যে যদি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতেন, তাহলে বিষয়টা কিরকম হতো। ধরুন তিনি ডায়মন্ড হারবার দাঁড়ালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা দারুণ টক্কর হলো, কিন্তু তিনি জিততে পারলেন না, তাহলে এই বিষয়টা কিন্তু 2026 সালের বিধানসভা ভোটে কিন্তু ব্যাপকভাবে পড়তো। এবং তিনি যখন ভাঙড়ে এসে ভোট চাইতে আসতেন 2026 সালে, সেই সময় কিন্তু এখানে ভাঙড়ের ক্ষেত্রে বিরোধী তৃণমূল কিন্তু বলতো যে তুমি হেরে গেছো ডায়মন্ড হারবারে। এই কথাটা কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু শুনতে হতো, এই কথাটা তাকে সহ্য করতে হতো, এবং সেইটার একটা প্রভাব কিন্তু ভাঙড়ে পড়তো। আর সেই জন্যই হয়তো আত্মঘাতী সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তিনি কিন্তু সরে এলেন। কারণ তার ক্ষেত্রে এই লোকসভা ভোটের চেয়েও কিন্তু 2026 সালে যে বিধানসভা নির্বাচন আসছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হলো। আজকে হয়তো তিনি দাঁড়ালেন না, কিন্তু যদি হেরে যেতেন তাহলে কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু আরো খারাপ হতে পারত। এবং তাকে কিন্তু আপনি জানেন শুভেন্দু অধিকারীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গেছিলেন নন্দীগ্রামে, এবং সেক্ষেত্রে এখনো শুভেন্দু অধিকারী যখন মিটিং করেন তিনি কিন্তু সেই বিষয়টা টেনে আনেন। ঠিক এক্ষেত্রে ভাঙড়ের ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারত যদি ডায়মন্ড হারবারে তিনি হেরে যেতেন, এবং সেই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত বেশি ছিল। দেখুন ভোট রিগিং, ছাপ্পা, এই বিষয়গুলো এখন আছে, এর আগেও ছিল, এই বিষয়টা এরকম ভাবেই চলে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু যদি তিনি হেরে যেতেন তাহলে কিন্তু হারের একটা ছাপ নিয়ে তাকে ঘুরে বেড়াতে হতো। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি মনোনিবেশ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং মনে রাখবেন শুধু আমাদের চ্যানেলে রাজনৈতিক ভিডিও নয়, এছাড়াও বিভিন্ন আইনের ব্যাখ্যা আপনারা পেয়ে যান। গতকালই আপনি একটা ভিডিও পেয়েছেন যেখানে দেখেছেন যে আপনি যদি হঠাৎ কোনো মহিলা আপনার উপরে একটা নির্যাতনের অভিযোগ করেন তাহলে আপনি কি করবেন। আগামীতে আমার এরকম টার্গেট আছে
যে 498 আপনি জানেন বধূ নির্যাতন, বিবাহিত মহিলাদের উপর নির্যাতনের ক্ষেত্রে 498 মামলা হয়। এই মামলা কতটা ভয়ানক, কি হতে পারে এই মামলা হলে, আমি এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।